হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালোই আছেন সকলে। আপনি এসে পড়েছেন আর্ট এক্সাইটমেন্ট অ্যান্ড টেকনিক্স পরিবারে এবং আপনাদের সকলকে স্বাগতম পরিবারের এই দ্বিতীয় ভিডিওতে। শ্রাবণ মাস, তাই মহাদেবের পুজো নিয়ে আমরা সকলে খুবই উৎসাহী এবং থাম্বনেল দেখে আপনারা বুঝেই গিয়েছেন যে আজকে আমরা শিখব কীভাবে মহাদেবের প্রতিকৃতি অঙ্কন করব খুবই সহজে। তো চলুন এখন ধাপে ধাপে আমরা শিখে ফেলি। প্রথমেই মুখের আকৃতির জন্য একটি বড় করে ইউ শেপ এঁকে ফেলা যাক। এতে করে কিন্তু আমরা খুব সহজেই মুখের আকৃতিটা পেয়ে যাব। দেখুন আপনারা, এরপরে একটু উপরের দিকে অর্ধগোলাকার একটি শেপ নিয়ে তার দুপাশ থেকে আমরা চুলের রেখাটা অঙ্কন করে ফেলবো। তারপর মাথার উপরের দিকে একটি বক্ররেখা টেনে ওই রেখা বরাবর আমরা কিছু গোল গোল মতির মতো করে দেবো। এতে করে এটা একটি রুদ্রাক্ষের মালার মতো দেখতে লাগবে এবং তার উপরে জটা করার জন্য আমরা দুটো কার্ভ শেপ বা বক্ররেখা নিয়ে কিন্তু জটার ওই অংশটা করে দেব। এটি হয়ে যাওয়ার পর আমাদের বড় ইউ শেপটির দুপাশ বরাবর আমরা দুটি কান এঁকে ফেলবো এবং কানের ভিতরেই একই রকমভাবে কানের যে রেখা হয় সেটা আমরা কিন্তু এঁকে ফেলবো। এবং বন্ধুরা, যারা যারা আমার এই ভিডিওটি আপনারা দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে হর হর মহাদেব কথাটি লিখবেন অবশ্যই। পরিবারের প্রথম ভিডিওটিতে আপনাদের তরফ থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি এবং তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং দেখুন, আমি এখন কিন্তু বক্ররেখা দিয়ে শিব ঠাকুরের জটাটা করে ফেলছি খুবই সহজে, আপনারা দেখে নিন। এবং আমি একটা প্লাস সাইন অঙ্কন করব ঠিক ইউ শেপের মাঝামাঝি বরাবর, একটু আইডিয়াল করে, যেখানটাতে চোখ এবং নাকের এবং ঠোঁটের শেপটা হবে। ওপরে কিন্তু আমরা বক্ররেখা দিয়ে চোখের আইব্রুসটা করে ফেললাম এবং একটু স্ট্রেট লাইন দিয়ে করে ফেলবো আমাদের নাকের অংশটা এবং ছোট দুটো বক্ররেখা অঙ্কন করে নাকটা পুরোটা কমপ্লিট করে ফেললাম। এবার নিচে চোখটা বন্ধ অবস্থায় করার জন্য কিন্তু আমরা সেই বক্ররেখাই অঙ্কন করছি। দেখুন কিভাবে আমি এই পুরো আঁকাটাকে করে ফেলছি। আমাদের এই পরিবারে কিন্তু আপনারা একদম ফ্রিতে পার্মানেন্টলি সদস্য হয়ে উঠতে পারবেন। তার জন্য শুধুমাত্র ভিডিওর নিচে থাকা রেড কালার সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে দিন এখনই এবং সেটাকে অল নোটিফিকেশান সেট করে দিন, যাতে করে আমার চ্যানেলের বা আপনাদের এই পরিবারের সমস্ত ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো দেখুন, আমরা এখন শিব ঠাকুরের চোখ অঙ্কন করে নেওয়ার পর মাথার যে তিলকটা থাকে সেটার মধ্যে সরল রেখা অঙ্কন করে বি শেপ এবং অপোজিট বি শেপ দিয়ে আমরা এই তিলকটা করে ফেলবো। আর এই ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক বাটনে একটি ক্লিক করে লাইক করে দেবেন, যাতে করে আমি ভিডিও বানানোর জন্য খুবই উৎসাহী এবং আগ্রহী হয়ে উঠব। দেখুন, পাশে আমরা অর্ধগোলাকার আকৃতি দিয়ে কানের দুলটা বানিয়ে ফেললাম এবং এরপরে কিন্তু আমরা ঠোঁট আঁকবো। এই যে শিব ঠাকুরের এই হাসি মুখটা অঙ্কন করার জন্য দেখুন কিভাবে আমি এ আকৃতি দুটো লাইন টেনে নিয়ে একটি রেখা করবো বলে এখানে পাশে আলতো করে একটি ভিয়ের ছোঁয়া দিয়ে পাশ থেকে হাসি মুখটা এঁকে ফেলবো এবং উপরের দিকে আমরা এম আকৃতির একটি শেপ নেব, যাতে করে কিন্তু ঠোঁটের উপরিভাগটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে এবং অপোজিট ডি শেপ দিয়ে আমরা নিচের আকৃতিটা করে ফেলবো। এরপরে হাসি মুখটা কিন্তু অঙ্কন হয়ে যাবে এবং নিচের দিকে একটি ছোট্ট করে চাঁদের মতো অথবা অর্ধগোলাকার শেপ দিয়ে আমরা থুতনিটা করে ফেলবো। এই যে দেখুন, হয়ে গেল। কতটা সহজে আমি শেখাতে পারছি আপনাদেরকে আমি ঠিক জানি না, তবে অবশ্যই ভিডিওটিতে জুড়ে থাকুন, অনেক কিছু শিখতে পারবেন। এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে বা যারা পেজ থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। এতে করে কিন্তু বাংলাতে অনেক রকম টিপস পাবেন আঁকা নিয়ে এবং খুব সুন্দর করে খুব সহজ পদ্ধতিতে আপনারা শিখে যাবেন। আমি বলে রাখি, আমি যে পদ্ধতিগুলো আমার স্টুডেন্টদের সাথে শেয়ার করি এবং ছোটোবেলায় যেগুলো আমি শিখে এসেছি সেগুলোই আপনাদেরকে দিয়ে কিছুটা আমি শিক্ষা দেওয়ার চেষ্টা করি। এবং দেখুন, নিচে যে রিংটা দেখতে পাচ্ছেন বা রিং শেপের যে আমি বক্ররেখা দিয়ে করছি, এটা কিন্তু সাপটি গলায় পেঁচিয়ে রয়েছে। ওই অবস্থায় যেটা কীরকম লাগে দেখতে সেটা আমি অর্ধগোলাকার দিয়ে অথবা হাফ রাউন্ড শেপ দিয়ে আমি দেখাচ্ছি। এবং পাশেই আমি যে ছোট ছোট লাইনগুলো বা স্ট্রিপগুলো করেছি সেগুলো কিন্তু সাপের ওই হাফ যে পেটের ভাগটা দেখা যায় সেটা। এবং স্ট্রেট লাইনের থ্রু আমি কিন্তু দু সাইড থেকে শিব ঠাকুরের কাঁধটা করে দিলাম এবং পাশে দেখুন একটি ষাঁড় গরু অথবা নন্দীকে এঁকে ফেলবো। যেহেতু এই স্টাইলটা একটু ভিন্ন করার চেষ্টা করছি, তার জন্য
সেই স্টাইলটা বজায় রাখার জন্য কিন্তু আমি ষাঁড় গরুটাকে ঠিক একই প্যাটার্নে করার চেষ্টা করব। এবং দেখুন কিভাবে আমি ষাঁড় গরুর মাথার শেপটা নিলাম এবং পাশ থেকে কান, শিং মাথার এবং গরুর যে মুখবহরটা আছে সেটাকে এঁকে ফেলার জন্য আমি এই শেপগুলোকে ব্যবহার করেছি। তো অবশ্যই তোমরা কিন্তু ইরেজার ইউজ করবে। ইরেজারটাকে ইউজ না করলে কিন্তু আমরা কেউ আঁকার ঠিক পজিশানগুলোকে বজায় রাখতে পারবো না, কারণ অনেক ক্ষেত্রেই আমাদের ডবল লাইন হয়ে যায়। এই যে প্র্যাকটিক্যাল কথাগুলো আমি বলি, এই জিনিসগুলো আপনাদের যদি একটুখানি খেয়াল থাকে তবে কিন্তু আঁকার ক্ষেত্রে অনেক কিছু আপনারা অজান্তেই শিখে ফেলবেন। যেমন দেখুন, আমরা যখন আঁকা করি অনেক সময় হয়ে যায় কি, হয়ে থাকে এটা সকলের হয়ে থাকে, প্রতিটা আর্টিস্টের হয়ে থাকে যে একটি জায়গায় কোনো না কোনো জায়গায় ডবল লাইন পড়ে যায়। এই যে ডবল লাইনটা পড়ে গেল, ডবল লাইনটা সাথে সাথে আমাদের রবার দিয়ে মুছে দিতে হয়, কারণ ডবল লাইন থাকলে কিন্তু কোনো আঁকা কোনো দিক থেকে ভালো লাগে না। দেখুন আমি কত সুন্দর করে কথার ছলে ছলে আপনাদেরকে গল্পের ছলে ছলে এই গরুর মুখটা সুন্দর করে শিখিয়ে দিলাম, যেখানে নন্দীটা কিন্তু পাশেই শিবের কাঁধ ঘেঁষে রয়ে গেছে। এবার দেখুন ওই পাশের পিছনের দিকে সিংটাকে একটু সরু করে করব, কারণ হচ্ছে ওটা একটু দূরের দিকে আছে আর এটা একটু কাছের দিকে আছে। এবং পাশ থেকেই কিন্তু আমরা নন্দীর যে শরীরটা আছে সেই শরীরের অংশটা হাফ রাউন্ড শেপ অথবা অর্ধবৃত্তাকার বা বক্ররেখা দিয়ে বলতে পারেন আমি দেখিয়েছি। এবং পাশে শিব ঠাকুরের বাঁ দিকের কাঁধ বরাবর একটি লম্বা সরল রেখা এঁকে এবং ত্রিশূল আকৃতির মাথাটা করে নিয়ে একটি সুন্দর ত্রিশূল এঁকে ফেলবো। দেখতে থাকুন ভিডিওটি। আমি কিন্তু গল্পের চলে অনেক কিছুই বলে থাকি, অনেক রকমভাবে আঁকানোর চেষ্টা করছি আপনাদেরকে। আর দেখুন আপনারা ত্রিশূলটাও কিন্তু সেই একই স্টাইলটাকে বজায় রাখার জন্য আলাদা ধরনের প্যাটার্ন দিয়ে আমি এই ত্রিশূলটাকে পুরোটা তৈরি করব। কারণ এইখানে যদি আমি আলাদা রকম কিছু করি বা সিম্পল একদম রেখে দিই তাহলে কিন্তু এই স্টাইলটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাবে এক সাইড থেকে। এবং দেখুন আমি এই পরিবারে যে ভিডিওগুলো তৈরি করি হয়তো বা আপনাদের কখনো কখনো কাজে লাগছেই বা লাগবে। আপনারা তো আমার চ্যানেলে যারা দেখছেন, যারা সদস্য নয়, তারা তো অবশ্যই আমার অতিথি আপ্যায়নে আমি এই যে একটা একটা করে আলাদা আলাদা টপিক নিয়ে আসছি, এগুলো অনেক কিন্তু ভাবতে হয় আমাকে। এবং আপনাদের ভালোবাসাই কিন্তু আমাদের এই পরিবারটিকে অনেকটা বেশি অন্য সদস্যদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তাই অবশ্যই আপনাদের ভালো লাগলে ভিডিওটা, অথবা যদি ভাবেন যে কাউকে আমরা এই জিনিসটা শেখাতে চাই, তার কাছে অবশ্যই শেয়ার করে দিন, সেও শিখে যাবে এবং হয়তোবা সে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠতে পারবে। সুযোগ করে দিন। এবং দেখুন নিচের দিকে একটা আমরা এবারে ত্রিশূলটা এঁকে নেওয়ার পর ডুগডুগি আঁকবো, যেটা শিব ঠাকুরের খুব প্রিয় একটা বাদ্যযন্ত্র, যেটা নিয়ে উনি নাচ করেন। সেই ডুগডুগি শেপটা আঁকার জন্য আমরা দেখুন স্ট্রেট লাইন, ভি আকৃতি এবং অপোজিট ভি আকৃতি দিয়ে এবং সাইড থেকে একটি ওভাল শেপ বা ডিম্বাকৃতি অঙ্কন করে ডুগডুগির এক পাশ করে নিয়ে যে দড়িটা আছে আমরা সেই দড়িটা অঙ্কন করে নিলাম। এখানে বেশিরভাগ জায়গাতেই আমাদের বক্ররেখা দিয়েই কাজ করতে হয়েছে, যেগুলো কিন্তু দড়ি, ত্রিশূলের ভাঁজ এই জায়গাগুলোতে খুব কাজে লেগেছে। তো এগুলো কিন্তু আমাদের আঁকার খুব ইম্পর্টেন্ট, খুব ভাইটাল কিছু জিনিস, যেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই ধ্যান রেখে আঁকতে হবে। দেখুন এখানে স্ট্রেট লাইনগুলো করছি। আমার আঁকার সময় একটা জিনিস আপনারা কি লক্ষ্য করেছেন, যে আমি যখনই আঁকছি আমার পেন্সিলের সাথে সাথে কিন্তু আমার হাতটাও একইভাবে মুভমেন্ট করছে। এই মুভমেন্টটা যাদের আসবে না তাদের কিন্তু স্ট্রেট লাইন তৈরি হবে না, একটি আঁকা সুন্দর করে হয়ে উঠবে না। এইটা আপনাদেরকে খুব বেশি মাথায় রাখতেই হবে, তা না হলে কিন্তু আপনারা এই আঁকাগুলোকে সুন্দরভাবে করতে পারবেন না। এবং যত ভালোই আঁকার চেষ্টা করুন না কেন, হ্যান্ড মুভমেন্ট মানে হাত যদি মুভমেন্ট না করে আঁকার কোনো ক্ষেত্রেই ভালোভাবে প্রসারিত হবে না। তার জন্য বলছি আঁকার ক্ষেত্রে অতি অবশ্যই আপনাকে হাতের মুভমেন্টটাকে ধ্যান রেখে করতে হবে, যে যখনই পেন্সিল টানবেন অবশ্যই যেন পেন্সিলের সাথে সাথে আপনার হাতটাও কিন্তু মুভমেন্ট করে, ঠিক আছে। এরপরে আমি সাপটা এঁকে ফেললাম।
বললামই না যে কীভাবে আঁকলাম। যাই হোক, আমি এখানে কিন্তু একটি অর্ধগোলাকৃতি নিয়ে সাপের ওই মুখটা এঁকে ফেললাম এবং পাশ থেকে ভি শেপ নিয়ে মাথাটা এবং মুখের যে জিভের অংশটা করলাম ওই জায়গাটাতে একটি এক্স সাইন দিয়ে করেছি। আর পাশ থেকে জটাটাকে নিচের দিকে নামিয়ে দিলাম। মোটামুটি আঁকাটা কমপ্লিট হয়ে এসেছে। শিব ঠাকুরের মাথায় একটি চন্দ্র বা চাঁদ থাকে, সেটা বক্র লাইন দিয়ে বক্ররেখা দিয়ে আমি করে ফেললাম এবং এই বক্ররেখাগুলো দিয়েই জটার পাশ থেকে কিছু কিছু চুল এলোমেলোভাবে বেরিয়ে আছে, যেটাকে দেখতে এই স্টাইলটা এবং লুকটাকে আরও রিয়েলিস্টিক করে দেয়। তো আপনারা এখন শিখে ফেললেন কীভাবে শিব ঠাকুরের প্রতিকৃতি বা মহাদেবের প্রতিকৃতি অঙ্কন করতে হয়। এর পরের ভিডিওতে কিন্তু আমি স্টেপ 2 নিয়ে আসবো, যেখানে আমরা দেখাবো বা আমরা শিখে ফেলবো যে কিভাবে এই প্রতিকৃতিটাকে অয়েল প্যাস্টেল দিয়ে রং করতে হবে। তো সব শেষে আমি বলবো আপনাদেরকে যে পরিবারের এই ভিডিওগুলোকে আপনারা অনেকটা সমর্থন করছেন, আরও অনেক ভালোবাসা দিন, যাতে করে এই পরিবারটি আরও অনেক মানুষের কাছে পৌঁছায় এবং সদস্য সংখ্যা অনেকটা বৃদ্ধি করতে পারে। ধন্যবাদ।